বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস আরম্ভ করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করছো। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 কোর্স অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল এ বিষয়ে ক্লাস শুরু করেছি এবং এ বিষয়ে ধারাবাহিক আজকে আলোচনা হবে। আমাদের যে আলোচনার কোর্স 24-16-09 ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ নিচে। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত অনার্স চতুর্থ বর্ষের যে সিলেবাস রয়েছে 24-16-09 কোর্সের, সেই সিলেবাসের অংশ। এই সিলেবাস থেকে আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অ্যান্ড জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সিলেবাস অনুসারে ক্লাস বিভাজন তোমরা সবাই যারা নিয়মিত ক্লাসগুলো ফলো করছো তারা জানো যে আমরা পুরো সিলেবাসটাকে মোট 10টি ভাগে ভাগ করেছি এবং এই 10টি ভাগের মধ্যে আজকে আমাদের অষ্টম ক্লাস এবং এই অষ্টম ক্লাসের পর আমরা আরো দুটো ক্লাস পাবো এবং আমাদের সুলতানি আমলের উপর 5টি এবং মুঘল আমলের উপর 5টি ক্লাস হবে। আমি আগেও বলেছি তোমাদের, আজকে আমাদের মুঘল আমলের উপর তৃতীয় ক্লাস। তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটি হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো এবং ডান দিকে রয়েছে মুজিব শতবর্ষের লোগো। তোমরা সবাই জানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা যথাযোগ্য মর্যাদার সাথে এই বছরটি উদযাপন করছি। আমাদের আজকের যে কোর্স সেটি হলো ভারতের মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল এবং আজকে আমাদের অষ্টম ক্লাস। আলোচ্য বিষয় হলো মুঘল আমলের অর্থনীতি, ভূমি রাজস্ব এবং বিচার ব্যবস্থা। আমাদের আলোচনায় আমরা অলরেডি মুঘল আমলের আলোচনায় আমরা সম্রাটের ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছি, আমরা মুঘল আমলের কেন্দ্রীয় প্রশাসনও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে মুঘল আমলের যে অর্থনীতি ছিল এবং মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা, অর্থনীতি এবং ভূমি রাজস্ব ব্যবস্থাটা একই সাথে আলোচনায় আসবে এবং এর সাথে হচ্ছে মুঘল আমলের বিচার ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে হবে। তোমরা মনোযোগের সাথে এই আলোচনাটা শুনবে এবং ফলো করবে এবং এর উপরে কিছু পড়ার চেষ্টা করবে। তো আমরা আজকের পড়া শুরু করি। মুঘল আমলের অর্থনীতি এবং ভূমি রাজস্ব ব্যবস্থা। মধ্যযুগের ভারতবর্ষে মুঘলদের দীর্ঘদিনের যে শাসনকাল ছিল তোমরা সবাই জানো যে 1526 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত, এবং এই শাসনের একটি ভিত্তি যে 300 বছরের অধিক কাল এই শাসনের ভিত্তি ছিল একটি সবল অর্থনৈতিক কাঠামো, আর এটি সম্ভব হয়েছিল তাদের যে শক্তিশালী অর্থনীতি এবং ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে সেটির কল্যাণে। মুঘল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মুঘল বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট আকবর, তিনি এই বংশের যে শাসনকাল 1556 থেকে 1605 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, অর্থনীতি এবং ভূমি রাজস্ব ব্যবস্থায় একটি যুগান্তকারী সংস্কার সাধন করেন। মুঘল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমরা সবাই জানি সম্রাট বাবর 1526 থেকে 1530 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং পরবর্তী সময়ে তার পুত্র হুমায়ুন 1530 থেকে 1540 এবং 1555 থেকে 1556 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। মাঝখানে যে 15 বছর তিনি ক্ষমতা হারিয়েছিলেন আফগানদের হাতে এবং আফগান যিনি ক্ষমতা তার হাত থেকে গ্রহণ করেছিলেন বা ছিনিয়ে নিয়েছিলেন তিনি হচ্ছেন শেরশাহ। এই শেরশাহ 1540 থেকে 1545 সাল পর্যন্ত ভারতের অধিপতি হয়ে সেখানকার শাসন ব্যবস্থা একটি বৈপ্লবিক পরিবর্তন আনেন এবং শেরশাহর যে দুর্বল উত্তরাধিকারীরা ছিল সেই যুগে সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যকে পুনরায় প্রতিষ্ঠা করেন। এটা আমরা সবাই পলিটিক্যাল হিস্ট্রিতে পড়েছি। সম্রাট হুমায়ুনের পুত্র আকবর যখন ক্ষমতাসীন হন তখন সাম্রাজ্যকে দৃঢ় করতে যে শেরশাহের যে প্রশাসন ব্যবস্থা ছিল
সেই প্রশাসন ব্যবস্থার গুরুত্বকে তিনি উপলব্ধি করেন এবং একটি গতিশীল অর্থ ও ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। রাজা টোডরমল ছিলেন সম্রাট আকবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার যে নবরত্ন ছিল সেই নবরত্নর একজন গুরুত্বপূর্ণ সদস্য, এবং তার সহযোগিতাই মূলত মুঘল অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থার একটি স্থায়ী রূপ প্রদান করেন সম্রাট আকবর। আমরা মুঘল রাজস্ব ব্যবস্থার যে দুটি অংশ, একটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, একটি হচ্ছে প্রাদেশিক প্রশাসন। আমরা কেন্দ্রীয় প্রশাসনের আলোচনায় দেখেছি যে ওয়াকিল, ওয়াজির, দিওয়ান এরা সরাসরি রাজস্ব ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এছাড়াও আমরা প্রাদেশিক প্রশাসনের আলোচনাও দেখব, তবে আজকের যে রাজস্ব ব্যবস্থার আলোচনা, এই রাজস্ব ব্যবস্থার আলোচনার মধ্যেই আমরা অনেকটা বুঝতে পারবো যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক প্রশাসনে কারা কারা ছিলেন এই রাজস্ব এবং অর্থনীতির যে ব্যবস্থা ছিল এর সাথে সংশ্লিষ্ট। আমরা একটু দেখি মুঘল আমলে অর্থ এবং রাজস্ব ব্যবস্থায় রাষ্ট্রের যে আয়ের উৎসগুলো ছিল সেই আয়ের উৎসগুলো কি কি ছিল। বেশ অনেকগুলো বৈধ উৎস ছিল। এর মধ্যে প্রথমেই আমরা যেটা নাম পাবো সেটি হচ্ছে আল গানিমা। আল গানিমা হচ্ছে যুদ্ধলব্ধ যে সামগ্রী এবং লুণ্ঠিত যে সকল দ্রব্য, এই দ্রব্যের 1/5 রাষ্ট্রের জন্য রেখে বাকি 4/5 তার সেনাবাহিনী, রাষ্ট্র যে সেনাবাহিনী ছিল তাদের মধ্যে বন্টন করে দেওয়ার যে প্রথা, এটি ইসলামী একটি প্রথা, কিন্তু মুঘল আমলের প্রথম দিকে এটি মানা হলেও পরবর্তীতে সম্রাট আকবরের শাসন আমলে আমরা দেখি যে এটির কিছুটা পরিবর্তন ঘটে এবং ক্রমশ এটি বিলুপ্তি হয়। দ্বিতীয় উৎস হিসেবে আমরা পাবো জাকাত এবং সাদকা। জাকাতকেও আমরা জানি যে আল কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা বিভিন্ন খাতে, মোট 8টি খাতে জাকাত প্রদান করে থাকেন। আর অনেক সময় সদকাকে এই জাকাতের সাথেই অভিন্ন বলে অনেকে মনে করে থাকেন, কিন্তু সদকা আসলে, জাকাত এবং সদকা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, তোমাদের এটা একটু মনে রাখতে হবে, কারণ স্বেচ্ছায় যদি ভিক্ষা দান করা হয় এবং দান খয়রাত করা হয় এটি হচ্ছে সদকা। এরপর আমরা চলে যাই যে আসলে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জিজিয়া। এই জিজিয়াটি প্রথম ভারতবর্ষে প্রবর্তন করেন মুহাম্মদ বিন কাসিম, তিনি যখন সিন্ধু এবং মুলতান বিজয় করেন সেই সময়ে। এরপর দিল্লির সুলতানগণ পরবর্তী সময়ে যখন তারা ক্ষমতাসীন ছিলেন তারা 10, 20 এবং 40 টঙ্কা হারে তারা কিন্তু জিজিয়া ধার্য করেছিলেন। যখন ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় এসেছিলেন তিনি কিন্তু ব্রাহ্মণদের উপরে কিন্তু জিজিয়া ধার্য করেছিলেন এবং অমুসলমানরা সে সময় যথেষ্ট প্রতিবাদ এবং বিক্ষোভ করেছিল, কিন্তু তাতে কিন্তু সুলতান সেই সিদ্ধান্ত থেকে সরে আসেননি। মুঘল শাসনামলে আমরা দেখি যে সম্রাট আকবর তিনি একজন দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন এবং তিনি 1564 সালে হিন্দু প্রজাবৃন্দের যে সুযোগ সুবিধা এটির কথা বিবেচনা করে এই জিজিয়াকে উচ্ছেদ করেন এবং তার যে জীবনী লেখক আবুল ফজল জিজিয়া উচ্ছেদ সাধনের পক্ষে কিছু যুক্তি দিয়েছিলেন। তার মতে এই উদারতা প্রদর্শনের কারণেই সম্রাট শত সহস্র গর্বিত হিন্দু রাজপুতদের হৃদয়কে জয় করেন এবং পূর্বে অমুসলমানরা যে একটি শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়েছিল সেখান থেকে কিন্তু তারা বের হয়ে আসে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসী কিন্তু তখন সম্রাট আকবরের প্রতি এক ধরনের আনুগত্যের একটা দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে এবং এটি মোগল শাসনের সুপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক দিক থেকে। এছাড়াও আরেকটা বিষয় আমরা এখানে বলতে পারি যে যারা হিন্দু, যারা পরবর্তীতে রাজপুত ধনী ব্যক্তিগণ যারা সম্রাট আকবরের বন্ধু হিসেবে পরিণত হন, সেই সকল বন্ধুরা কিন্তু সম্রাট আকবরকে প্রচুর পরিমাণে উপহার এবং উপঢৌকন প্রদান করত। এই উপহার এবং উপঢৌকনের যে পরিমাণ ছিল তাতে করে মুঘল রাজকোষ কিন্তু পরিপূর্ণ হয়ে উঠত, ফলে সম্রাট আকবরের জীবিত অবস্থায় বা তার পরবর্তী উত্তরাধিকারদের সময় কিন্তু জিজিয়া নেয়ার প্রয়োজনটি আর সেভাবে অনুভূত হয়নি। কিন্তু আমরা দেখি যে সম্রাট আওরঙ্গজেব, অর্থাৎ সম্রাট আকবরের পর সম্রাট জাহাঙ্গীরের পর শাহজাহানের পরে আওরঙ্গজেবের শাসনামলে 1679 খ্রিস্টাব্দে কিন্তু জিজিয়াকে আবারও পুনরায় আরোপ করা হয় এবং এ সময় পুনরায় ধার্য করার পিছনে উল্লেখ ছিল যে সম্রাট আওরঙ্গজেবের সময় হিন্দুরা ততটা বন্ধুভাবাপন্ন ছিলেন না তার প্রতি। এছাড়াও তিনি জিজিয়া পুনঃপ্রবর্তনের পিছনে বেশ কিছু যুক্তির কথা উল্লেখ করেছিলেন, যে স্বেচ্ছায় হিন্দুরা অনেক সাহায্য সহযোগিতা উপহার দিত, সেটাই সে সময় বন্ধ হয়ে যায়। এছাড়াও আকবরের অতিরিক্ত যে সহিষ্ণু নীতি ছিল সেই সহিষ্ণু নীতির কারণে হিন্দুরা কিন্তু ধীরে ধীরে ইসলাম বিরোধী হয়ে উঠতে থাকে এবং জিজিয়া বিলুপ্তির কারণে আমরা দেখি যে হিন্দুরা কিন্তু কর মুক্ত হয়ে যায়, হিন্দু ধনীরা বা দরিদ্ররা, কিন্তু মুসলমানদেরকে কিন্তু একইভাবে জাকাত, সদকা এবং তাদেরকে কিন্তু অন্যান্য করগুলো কিন্তু প্রদান করতে হতো এবং আওরঙ্গজেব কিন্তু সকল রকমের উপকর, অবৈধ যেগুলো ছিল সেই অবৈধ সকল উপকর কিন্তু তিনি বাতিল করে দেন।
তো জিজিয়া ধার্য এবং আদায়ের জন্য ভারতবর্ষের মুসলমান শাসকরা অমুসলমানদেরকে মোট 3টি শ্রেণীতে ভাগ করেছিলেন এবং এদের উপরে 12, 24 এবং 48 দিরহাম এই অনুপাতে কিন্তু জিজিয়া আদায় করা হতো। তবে স্ত্রীলোক, 14 বছরের নিচের ছেলে মেয়ে, কৃতদাস, ভিক্ষুক এবং দিন দুঃখীদেরকে জিজিয়া মওকুফ করা হতো। আর সরকারি সকল কর্মচারীদের উপরও কিন্তু জিজিয়া মওকুফ ছিল। শুধুমাত্র এটি থেকেই প্রমাণ হয় যে আর্থিক কারণে কিন্তু জিজিয়াকে মুঘল সরকাররা নেয়নি, এটা একটি আইনের উৎস হিসেবে মুসলমানরা এটা ধার্য করেছিল। আর জিজিয়া পুনঃপ্রবর্তিত যখন হয় সম্রাট আওরঙ্গজেবের সময়, তখন কিন্তু স্থানীয় হিন্দুরা কিন্তু যথেষ্ট এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু সম্রাটের যে কঠোর মনোভাব সেই মনোভাবের কাছে এটি টিকেনি। আমরা দেখি যে আওরঙ্গজেবের পরবর্তী সময়ের একজন শাসক ছিলেন সম্রাট ফরুক শিয়ার। তিনি সিংহাসনে আরোহণ করার পর 1713 খ্রিস্টাব্দে এই জিজিয়াকে পুনরায় উচ্ছেদ করেন। কিন্তু জিজিয়ার যে একটি বিশাল অঙ্কের একটি কর ছিল এটি মুঘলদের জন্য, সেটির গুরুত্ব উপলব্ধি করে তিনি পুনরায় আবার এটি প্রচলন করেন। পরবর্তী সময়ে সম্রাট মুহাম্মদ শাহ, মুঘল সম্রাট, তিনি জিজিয়া প্রথম দিকে প্রচলিত থাকলেও সেটিকে তিনি সম্পূর্ণরূপে এটিকে নিষিদ্ধ করেন এবং আদায় বন্ধ করে দেন। এবং মুহাম্মদ শাহের যখন আদায় বন্ধ করে দেন 1720 খ্রিস্টাব্দে, সেই সময় এই আদায়কৃত করের পরিমাণকে আনুমানিক বলা হয়ে থাকে যে 4 কোটি টাকা ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জিজিয়ার যে মানে পরিমাণটা সেটা কিন্তু নেহায়েতই কম ছিল না, এটা একটা বিশাল অঙ্কের অর্থ ছিল। এরপর আমরা যে উৎসটি পাবো সেটি হচ্ছে আল উসুর। আল উসুর হচ্ছে মুঘল আমলে খোলাফায়ে রাশিদিনের যে মতোই, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন যারা ছিল ইসলামের ইতিহাসের প্রথম খিলাফত প্রচলনকারী খোলাফায়ে রাশিদিন, তাদের যুগের মতোই বাণিজ্য কর আদায় করা হতো আল উসুর। এবং এটি মুসলমানদের যে শাসনামল ছিল এই ভারতবর্ষে, সেটি হচ্ছে স্থান ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতো। এরপর আমরা দেখি যে আবওয়াব, মুঘল আমলের নিম্ন পদস্থ যারা রাজস্ব কর্মচারী ছিলেন তারা অতিরিক্ত উপকর আদায় করত, যা আবওয়াব নামে পরিচিত। সম্রাট আকবর 1590 সালে এই আবওয়াব এটিকে সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং সম্রাট আওরঙ্গজেব 1673 খ্রিস্টাব্দে একে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন। অধ্যাপক যদুনাথ সরকার কিন্তু এই মুঘল আমলের যে এই যে অবৈধ বা করের এইরকম 54 প্রকার অবৈধ করের একটি তালিকা দিয়েছেন। এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় ছিল মুঘল সম্রাটদের জন্য। পরবর্তী সময়ে এটিকে সম্পূর্ণ বাতিল করা হয়। আমরা স্থানীয় কর হিসেবে পাই হাট বাজারের আদায়কৃত টাকা, তীর্থ কর, রাস্তাঘাট, ফেরিঘাট এবং যানবাহনের উপর ধার্যকৃত কর, এগুলোকে আমরা স্থানীয় কর বলতে পারি। এখান থেকেও মুঘলদের যথেষ্ট পরিমাণ অর্থ আদায় হতো। এবং এরপরে আমরা চলে আসি ভূমি রাজস্ব। আমরা দেখেছি যে জিজিয়া আদায় করা হতো মুসলমানদের কাছ থেকে, এবং মুসলমানদের কাছ থেকেও ভূমি রাজস্ব এবং অমুসলমানদের কাছ থেকেও ভূমি রাজস্ব আদায় করা হতো, এবং সেটিকে বলা হতো উসর। মুসলমানদের কাছ থেকে আদায় করা হতো উসর এবং হিন্দুদের কাছ থেকে বা মুসলমানদের কাছ থেকে আদায় করা হতো খারাজ। তো আমরা একটু দেখি মুঘল আমলের রাজস্ব আয়ের যে প্রধান উৎসই ছিল ভূমি রাজস্ব। আমরা যতগুলো আলোচনা করেছি এর মধ্যে ভূমি রাজস্বের গুরুত্বই সবচেয়ে বেশি, অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। এবং উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান, আমরা একটু পেছনের দিকে যদি দেখি যে তার সময় নসর বিন সাইয়ার নামক একজন বিখ্যাত প্রশাসক ছিলেন। তিনি ভূমি রাজস্ব সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের আয়ের উৎস হিসেবে ভূমি রাজস্বকে দাঁড় করিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে আব্বাসীয় এবং সুলতানি আমল পেরিয়ে রাজস্ব আয় এবং ভারতবর্ষে সুলতানি আমল পেরিয়ে মুঘল আমলে কিন্তু এই ভূমি রাজস্ব রাষ্ট্রীয় আয়ের একটি বড় একটি উৎসে পরিণত হয়। এছাড়াও আমরা আরো যেটি দেখি যে অন্যান্য করের মধ্যে আমরা দেখি যে একচেটিয়া ব্যবসা, যেটা মুঘল শাসকদের মধ্যে সম্রাটরা পণ্যদ্রব্যের একচেটিয়া ব্যবসা করত, যা থেকে তাদের প্রচুর রাজস্ব আদায় হতো। 1633 সালে সম্রাট শাহজাহান এই একচেটিয়া ব্যবসা কিন্তু শুরু করেন। এছাড়াও টাকশাল হতে প্রাপ্ত কর, মুঘল আমলে এই ধরনের একটি করের প্রচলন ছিল যে টাকশাল হতে মুঘল সম্রাটরা কর পেত, এবং যে পরিমাণ মুদ্রা অঙ্কিত হতো এটি রাজস্ব হিসেবে এখান থেকে সরকার বাট্টা আদায় করত। এছাড়াও খনিজ দ্রব্য, যেটি খনি হতে প্রাপ্ত কর, যে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে খনির মালিকানা ছিল মুঘল সম্রাটের, তবে ঠিকাদারির ভিত্তিতে খনির খনন কার্য বিভিন্ন সময় ব্যবসায়ীদের মাঝেই বন্টিত হতো। গোলকুণ্ডার হীরক খনির যে কোনো একটি হীরা 1 আউন্সের 8 ভাগের 3 ভাগ ওজন, 3 ভাগ অংশের বেশি ওজন হলেই তা সম্রাটের প্রাপ্য হতো। তো এছাড়াও আমরা দেখি যে অন্যান্য করের মধ্যে আরো রয়েছে উৎসবাদী কর, যে মুঘল সম্রাটগণ তাদের সৌর এবং চন্দ্র দিবস, রাজ্য অভিষেক, বার্ষিক উৎস এবং রাজপুত্র ও রাজকন্যাদের যে বিবাহ, এই উপলক্ষে প্রচুর উপহার সামগ্রী কিন্তু তারা পেতেন, এবং সেখান থেকে কিন্তু রাজ্যের অনেক আয় হতো, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। 1677 সালে আমরা দেখি যে সম্রাট আওরঙ্গজেব আইন করে এই উপহার গ্রহণের যে প্রথা ছিল সেটিকে তিনি বন্ধ করে দেন। তো এই ছিল মোটামুটি ভাবে মুঘল বংশের রাজস্ব আদায়ের যে উৎসগুলো, সেই উৎসগুলো। এরপরে আমরা পরবর্তী সময়ে দেখব যে
আমাদের যে লিস্ট রয়েছে, আমরা যে গ্রন্থপঞ্জি দেই, সেই গ্রন্থপঞ্জিতে একজন বিখ্যাত ঐতিহাসিক এস এ কিউ হুসাইনি তার যে অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য মুঘলস এই গ্রন্থে তিনি সম্রাট আকবরের যে সংস্কারের কথা উল্লেখ করেছেন, বা আমরা যে ভূমি রাজস্ব বা অর্থনীতি ব্যবস্থা, এটি মূলত আমরা আসলে সম্রাট আকবরের যে শাসন ব্যবস্থা বা ভূমি সংস্কার সেটিকেই বুঝে থাকি। এই আকবরের সংস্কারের যে পূর্বে ভারতবর্ষে মোট 5 ধরনের ভূমির কথা উল্লেখ করেছেন। এই 5 ধরনের ভূমির মধ্যে ছিল খালসা ভূমি বা সরকারি ভূ সম্পত্তি, এরপরে হলো ইকতা বা জায়গির ভূমি, এবং এরপরে হচ্ছে সুয়ুরগাল ভূমি, এরপরে হলো সুলুহি ভূমি, এরপরে হচ্ছে আলতামগা ভূমি। তো এগুলো কি কি ছিল আমরা একটু দেখি। যে খালসা ভূমি যেটা মুঘল শাসনামলে কেন্দ্রীয় সরকারের নগদ আয়ের জন্য সাম্রাজ্যের তীর্থ যে ভূ সম্পত্তির একটি বিরাট অংশ সংরক্ষণ করা হতো, তাকে বলা হতো এটা খালসা ভূমি। জায়গির ভূমি বা ইকতা ভূমি যেটি, এই ভূমির যিনি মুক্তা, যিনি দায়িত্বে ছিলেন, তাকে বলা হতো মুক্তা বা আমির ওমরা যারা ছিলেন, তাদেরকে সরকার দেয়া যে জমিটি তাদের সরাসরি ব্যবস্থাধীনে ছিল, এবং জায়গিরের শর্তানুসারে জায়গিরদার সরকারকে রাজস্ব প্রদান করতেন। সুলুহি ভূমি যেটি ছিল, সুলুহি ভূমি ওই সকল ভূমিকেই বলা হতো যেগুলো একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের শর্ত সাপেক্ষে সাবেক ভূমির মালিককে চাষ করতে দেওয়া হতো। এরপর হলো সুয়ুরগাল ভূমি যেটা বিনা রাজস্বে সরকার যাকে খুশি এই সম্পত্তি চাষ করতে দিতে পারতেন, তবে ইচ্ছে করলে সরকার এই প্রকার জমি আবার ফিরিয়েও নিতে পারতেন। এরপরে সর্বশেষ হচ্ছে আলতামগা ভূমি। এটি হলো উপযুক্ত রাজকর্মচারীদের রাজস্ব মুক্ত রূপেই প্রদান করা হতো, যে নিষ্কর ভূমি হিসেবে, কিন্তু এই সম্পত্তি প্রাপকের নিজস্ব সম্পদেই পরিণত হয়ে যেত। আবার এখানে একটা জিনিস যেটা ছিল যে সুয়ুরগাল ভূমির সাথে এটার যে একটি পার্থক্য, সেটি হলো যে সরকার কিন্তু চাইলেও এই ভূমিটি পুনরায় ফেরত নিতে পারতো না। তো সম্রাট আকবরের যে ভূমি সংস্কার বা ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে, আমরা একটু এই বিষয়ে ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। ভূমি রাজস্বের ক্ষেত্রে সম্রাট আকবরের শাসনামলের যে প্রথম 24 বছর, অর্থাৎ 1556 সাল থেকে 1580 সাল পর্যন্ত একটি ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা চলে। এ সময়কালে সম্রাট মূলত শেরশাহ, যিনি আমরা বারবারই শেরশাহর কথা আলোচনায় আনছি, শেরশাহ সম্পর্কে আমরা সুলতানি আমলের একটি ক্লাসেও আলোচনা করেছি, তার ভূমি রাজস্ব ব্যবস্থা। সেই শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থাই সম্রাট আকবর বহাল রেখেছিলেন। 1582 সালে রাজা টোডরমলকে দিওয়ানি আশরাফ পদে নিযুক্ত করার মাধ্যমেই মূলত আকবরের যে বন্দোবস্ত সেটি শুরু হয়। আমরা বারবারই কিন্তু শেরশাহের কথা আলোচনা করছি, এবং শেরশাহের যে রাজস্ব সংস্কার ছিল সেই সম্পর্কে যদি আমরা অন্তত দু একটি কথা পুনরায় না বলি, তাহলে আসলে সেটা খুবই আমাদের আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। যদিও আমাদের প্রশ্নের সাথে এটি, বা আমাদের যদি কখনো এটার উপর প্রশ্ন আসে পরীক্ষার, সেটা এখানে শেরশাহের ভূমি রাজস্ব সংস্কারটা উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু এটার সাথে আমাদের প্রাসঙ্গিক এজন্যই যে শেরশাহের যে রাজস্ব সংস্কার ছিল তার মধ্যে প্রথমেই ছিল ভূমি জরিপ ও রাজস্ব নির্ধারণ, রাজস্ব আদায়, কবুলিয়ত, পাট্টা, মুদ্রানীতি। এই সবগুলোই প্রায় সম্রাট আকবর তার শাসনকালে, তার সাম্রাজ্যে কিন্তু এটিকে প্রচলন করেছিলেন। তো কি ছিল, শেরশাহ কিন্তু প্রথমে এই গজকাঠির মাধ্যমে জমি জরিপের ব্যবস্থা করেছিলেন, এবং এই সময় 1 বিঘা জমি সমান সমান ছিল 3600 বর্গ গজ। প্রত্যেকটি বিঘায় কতটুকু ফসল উৎপাদন হবে তার উপর ভিত্তি করে এই রাজস্ব নির্ধারণ করা হতো, এবং উৎপন্ন ফসলের 1/4 রাজস্ব হিসেবে নির্ধারণ করা হতো। আমিনের সরাসরি তত্ত্বাবধানে প্রতি বছর জমি জরিপ করা হতো, এবং শেরশাহ গবাদি পশুর কর, চারণভূমির ওপরে যে কর, এগুলোকে বাতিল করেন। রাজস্ব আদায়, রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন এ সময় মুকাদ্দেম এবং চৌধুরী, তবে রায়তরা সরাসরি কোষাগারেও রাজস্ব জমা দিতে পারত। এই সময় ফসল ও অর্থের মাধ্যমেও কর দেওয়ার নিয়ম প্রচলন ছিল। আব্বাস শাহরানির বর্ণনায় আমরা এ সময় আরো 2 রকম করের বর্ণনা পাই। শেরশাহের সময় জরিমানা এবং মাহসিলানা, জরিপ করার খরচ এবং রাজস্ব আদায়কারী খরচ। এছাড়াও আরো একটি বর্ণনা অধ্যাপক কানুনগোর বর্ণনায় আমরা আরো একটি কর পাই, যে খোরাকি মাহসিলানা বা রাজস্ব আদায়কারী যে রেশনের খরচ। এরপর হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা, এটি ছিল লিখিত দলিল। আমরা বলেছি এর আগেও যে শাসক এবং রায়তের মধ্যে যে একটি সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য এটি করা হতো, যে কবুলিয়ত ছিল রাষ্ট্রকে তার উৎপাদনের কত অংশ কৃষক দিবে সেটার স্বীকৃতি, এবং তার অধিকার, দাবি দেওয়া এবং দায়িত্ব বর্ণনা করা থাকতো এই দলিলে। আর পাট্টা হলো রাষ্ট্র একটি দলিল দিত কৃষককে, যাতে জমির মালিক হিসেবে কৃষককে স্বীকৃতি দেওয়া হতো। আর মুদ্রানীতির মধ্যেও আমরা বলেছিলাম যে, পুনরায় একটু বলছি, যে মুদ্রানীতি যে রাজস্বের উন্নয়নের জন্য, বা শেরশাহ চাইতেন যে রায়তরা যেন অর্থের মাধ্যমে রাজস্ব প্রদান করে, এই কারণে তার মুদ্রানীতিটাকেও তাকে শক্তিশালী করতে হয়েছিল, এবং মুদ্রার ওজনকেও তিনি নির্দিষ্ট করে দেন, যাতে সেখানে মুদ্রা কোনোভাবেই জাল না হয়। এবং শেরশাহর সময় স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার নাম ছিল রুপি। মুদ্রাগুলো গোলাকার এবং চারকোনা ছিল। শেরশাহর আমলে অনেক টাকশাল আমরা দেখি যে মুদ্রার প্রয়োজনেই টাকশালকে বানানো হয়েছিল তখন। মুদ্রাকে সহজলভ্য করার সময়, ফলে এই সময় শেরশাহর সময় কিন্তু বাণিজ্যেরও
উন্নতি হয়েছিল। তো শেরশাহর আলোচনায় আসলে আমাদের একটু রাজস্ব সংস্কারটা আলোচনা করলাম। শেরশাহর কেন্দ্রীয় প্রশাসন এবং তার শাসন ব্যবস্থা আমরা একটু পূর্বে পড়েছি। তোমরা একটু মনোযোগের সাথে বিষয়গুলো দেখার চেষ্টা করবে। আমরা আকবরে চলে আসি পুনরায়। আকবরের যে রাজস্ব নীতি, সম্রাট আকবরের যে রাজস্ব নীতি প্রণয়ন, এখানে আমরা দেখি ঐতিহাসিক এডওয়ার্ড এবং গ্যারেটের মতে সংক্ষেপে আকবরের যে রাজস্ব সংস্কারের নীতি ছিল, এটি মোট তিনটি নীতির উপর তিনটি বৈশিষ্ট্য ছিল এটির। একটি হচ্ছে জমির জরিপ এবং পরিমাণ নির্ধারণ, জমির শ্রেণীবিন্যাসকরণ এবং রাজস্বের হার নির্ধারণ। রাজস্ব নির্ধারণের জন্য সম্রাট আকবর ও সমস্ত সাম্রাজ্যের যে ভূমি ছিল তার জরিপের ব্যবস্থা করেন এবং প্রথম দিকে দড়ির সাহায্যে ভূমি জরিপ করা হলেও পরবর্তী সময়ে রাজা টোডরমল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি, কারণ আমরা তার আলোচনায় আসবো। রাজা টোডরমল বাঁশের উভয় পার্শ্বের লোহার শিকল দ্বারা ভূমি জরিপ করার ব্যবস্থা করেন। এটি জাবির নামে পরিচিত। আমরা সম্রাট আকবরের যে রাজস্ব সংস্কার, এই রাজস্ব সংস্কারের যে সংস্কারের বিভিন্ন বিষয় আদি, এর উপরেই আমরা একটু আসবো। যে শেরশাহ, সম্রাট আকবর শেরশাহর ভূমি ব্যবস্থাকেই ফলো করেছিলেন, তারপরেও সেটিকে একটি নতুন রূপ দানের উদ্দেশ্যে তিনি কিছু পদক্ষেপ প্রাথমিক অবস্থায় গ্রহণ করেন। প্রথমে তিনি খাজা আব্দুল মজিদ খান এবং পরবর্তীতে 1571 সালে মুজাফফর খান তুর্বতীকে দেওয়ান নিযুক্ত করেন। তিনি টোডরমলের নেতৃত্বে 10 জন কানুনগো নিয়োগ দেন, যারা 1575 খ্রিস্টাব্দে বাংলা বিহার ব্যতীত সমগ্র রাজ্যকে 182টি পরগনায় বিভক্ত করে প্রতিটি পরগনায় রাজস্ব কর্মকর্তা নিয়োগ করেন এবং বাৎসরিক উৎপাদনের ভিত্তিতে রাজস্ব হার নির্ধারণ করেন। কিন্তু কর্মকর্তাদের দুর্নীতির কারণে আমরা দেখি যে এই ব্যবস্থাটি বেশি দিন টিকেনি। আমাদের আসলে এই বিষয়েও একটু আলোচনা আসবে যে কর্মকর্তাদের, নিম্ন শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি। তো আমরা একটু দেখি যে 10 সালা বন্দোবস্ত বা টোডরমলের, যেটা আমরা মানে আকবরের রাজস্ব ব্যবস্থা বলতেই যেটা বুঝি, টোডরমলের বন্দোবস্ত সেটা কি। ভূমি রাজস্ব নির্ধারণের জন্য সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে রাজা টোডরমলকে দিওয়ানি আশরাফ নিযুক্ত করেন এবং কানুনগো হার রহিত করে তিনি 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এবং ঐতিহাসিক ইরফান হাবিবের মতে এই ব্যবস্থায় 10 বছরের আয়ের গড় করে পরবর্তী 10 বছরের জন্য রাজস্ব নির্ধারণ করা হয়। ডব্লিউ.এইচ. মোরল্যান্ডের মতে 10 বছরের সম্পদ গড় করে পরবর্তী 10 বছরের রাজস্ব নির্ধারণ করা হয়। এবং সম্রাট আকবরের যে জীবনী লেখক ছিলেন আবুল ফজল, তার আইনি আকবরীতে বলেছেন 10 বছরের সমস্ত উৎপন্ন দ্রব্যের হিসেব করে পরবর্তী 10 বছরের জন্যই কর নির্ধারণ করা হয়। এটি হলো 10 সালা বন্দোবস্ত, যা টোডরমলের বন্দোবস্ত নামে পরিচিত। এবং এই সময় জমির পরিচয় সংরক্ষণের জন্য আইনি আকবরীতে 6টি ঘর বিশিষ্ট একটি ছক করা হয়েছিল। জমি জরিপ এবং রাজস্ব নির্ধারণের মধ্যে আমরা দেখি যে রাজা টোডরমল সমগ্র সাম্রাজ্যের যে জমি ছিল, এই জমিকে মোট 4টি ভাগে বিভক্ত করেছিলেন। এই সময় জমিকে যে 4টি ভাগে ভাগ করা হয়, এই 4টি ভাগের মধ্যে ছিল পোলাজ, যেটি হচ্ছে প্রতি বছর আবাদযোগ্য ভূমি। এরপরে ছিল পারাউতি বা মাঝে মাঝে পতিত রাখা হতো, যেটিকে চাষের উপযোগী করার জন্য। তৃতীয়ত হচ্ছে চাচর, যেটা 3 বা 4 বছর পতিত রাখা হতো। এবং বঞ্জর, যেটা 5 বছর অধিককাল অনাবাদি থাকতো এবং 5 বছর অধিককাল ধরে যেটি অনাবাদি থেকে যেত। ঐতিহাসিক ঈশ্বরী প্রাসাদের মধ্যে পোলাজ এবং পারাউতি যে দুটো, এই জমিকে ফসলের পরিমাণের ভিত্তিতে 3 ভাগ করা হয় এবং উৎকৃষ্ট, মধ্যম ও নিকৃষ্ট এই 3 ভাগের উৎপন্ন ফসলের গড় নির্ধারণ করে তার 1/3 খাজনা হিসেবে নির্ধারণ করা হয়। যেমন উৎকৃষ্ট জমিতে বিঘা প্রতি 50 মন, মধ্যম জমিতে বিঘা প্রতি 40 মন এবং নিকৃষ্ট জমিতে বিঘা প্রতি 30 মন, অর্থাৎ মোট 120 মনের গড় হচ্ছে 40 মন। সুতরাং সরকারের রাজস্ব হবে প্রায় 13 মনের কিছু বেশি। চচ্চর এবং বঞ্জর ভূমির সম্পর্কেও ঐতিহাসিক ডি প্যান্ট বলেছেন যে এখান থেকেও এক ধরনের বৈজ্ঞানিক উপায়ে এই সম্রাট আকবর তিনি কিন্তু রাজস্ব আদায়ের পন্থা বের করেছিলেন। আকবরের এই প্রবর্তিত যে ব্যবস্থা, এটিকেই রায়তদারি পদ্ধতি বা কৃষক প্রজামুখী পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়। সম্রাট আকবরের রাজস্ব সংস্কারে আমরা বেশ অনেকগুলো পদ্ধতি পাই, যেগুলো আমরা ঐতিহাসিক ইরফান হাবিব, ডব্লিউ.এইচ. মোরল্যান্ড তাদের বর্ণনায় পেয়ে থাকি। এইগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে জাবদি, হস্ত ও বুদ, গালা বক্স, নাসাক এবং মুক্তাই। আমরা একটু দেখি ওরা কি কি ছিল। এগুলো জাপ্তি ছিল কর্মচারীরা ফসল কাটার সময় বিভিন্ন অঞ্চলে গমন করে উৎপন্ন ফসলের উপর নির্দিষ্ট হারে অর্থ বা ফসলের মাধ্যমে রাজস্ব আদায় করেন। হস্ত ও বুদ হলো যেমন আছে তেমন, অর্থাৎ জমি যেমন আছে তা থেকে তৎক্ষণাৎ কর ধার্য করা। গালা বক্স এবার 3 ভাগে বিভক্ত ছিল, বটাই, খেট বটাই এবং লাঙ্গ বটাই। নাসাক এই পদ্ধতিতে রাষ্ট্র এবং ব্যক্তির মাঝে কোনো মাধ্যম ছিল না। আবুল ফজলের মতে এই ব্যবস্থায় উৎপাদনের মোটামুটি অনুমানের উপর ভিত্তি করে এই কর ধার্য করা হতো। এটি শুধু বাংলায় প্রবর্তিত ছিল। মুক্তাই, এটি আস্ত গ্রামের উপর ধার্য করা হতো। সুলতানি আমলের রিক্তা ব্যবস্থাকে সম্প্রসারিত রূপ দিয়ে এই নামকরণ করা হয় এবং একে ক্রোড়ীয় বলা হতো, কারণ এই এক এক অঞ্চল থেকে এই সময় কোটি টাকার উপরে রাজস্ব আসতো। সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থায় আমরা দেখি যে পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীরের সময় প্রচলিত ছিল এবং সম্রাট শাহজাহানের সময় রায়তওয়ারি পদ্ধতির পরিবর্তে ইজারাদারি সিস্টেমটি চালু হয় এবং সম্রাট আওরঙ্গজেবের সময় এই ব্যবস্থাটি চূড়ান্ত রূপ লাভ করে, যদিও এই ব্যবস্থাটি অনেকাংশে ইতিবাচক ছিল না।
মুঘল আমলে যে রাজস্ব আদায়ের পদ্ধতি ছিল, সম্রাট আকবর 15টি এবং আওরঙ্গজেব 21টি সুবায় ভাগ করেছিলেন এবং পুরো সাম্রাজ্যটি সুবা, জেলা বা সরকার, মহকুমা বা পরগনা এবং গ্রামে বিভক্ত ছিল এবং উৎপাদিত ফসলের 1/3 এই সময় কর হিসেবে আদায় করা হতো। সম্রাট আকবরের সময় ওয়াকিল এবং পরে দিওয়ান ছিলেন সর্বোচ্চ রাজস্ব কর্মকর্তা এবং আমিল ছিলেন সুবার প্রধান রাজস্ব কর্মকর্তা। পরগনাতে ছিলেন আমল গুজার, মুন্সি, বিতিকিচি, পদ্মার, মুকাদ্দাম, কানুনগো, পাটোয়ারি, খাজনাদার প্রমুখ। রাজস্ব, নগদ অর্থ এবং ফসল উভয়ভাবেই আদায় করা যেত। মুঘল আমলে আদায়কৃত রাজস্বের পরিমাণটা যদি আমরা একটু দেখি, যে মোট আকবরের যখন মৃত্যু হয় বা সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় বসেন 1605 খ্রিস্টাব্দের দিকে, তখন ছিল 17,45,00,000। 47 সালে সম্রাট শাহজাহানের সময় তার পরিমাণ বেড়ে দাঁড়ায় 22 কোটি এবং 1690 সালে সম্রাট আওরঙ্গজেবের সময় এই আদায়কৃত রাজস্বের পরিমাণ ছিল 33,45,00,000। আমরা মুঘল আমলের যে রাজস্ব বা অর্থনীতি এই ব্যবস্থা প্রায় শেষের দিকে, আমরা আলোচনা শেষ করব। সম্রাট তার অধীনস্থ কর্মচারী, দিওয়ান বা যারা সুবায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা সরকারে, তারা কিন্তু যথেষ্ট আন্তরিক ছিলেন, কিন্তু একেবারে নিম্ন পদের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন রাজস্ব আদায়কারী, তাদের কিছু দুর্নীতির কারণে কিন্তু স্থানীয় পর্যায়ে কৃষকদের অনেক মাঝে মধ্যে ক্ষতি হতো। এটি যথেষ্ট ঐতিহাসিকদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা বেশ সমালোচনাও করেছেন। তবে সম্রাটদের যে আন্তরিকতার অভাব ছিল না, সেটি আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। তো মুঘল আমলের রাজস্বের পরিমাণে, রাজস্ব এবং বিচার ব্যবস্থা, অর্থনীতি এবং রাজস্বের আলোচনার পর আমরা এখন শুরু করব মুঘল আমলের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার আলোচনায় আমরা দেখব মুঘল সম্রাটগণ, আমরা কেন্দ্রীয় প্রশাসনেও কিন্তু কিছুটা বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি। মুঘল সম্রাটগণ যুগের খলিফা হিসেবেই প্রধান বিচারপতি হয়ে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বিশেষ মোকদ্দমাগুলোর বিচার করতেন। যেমন সম্রাট আকবর বৃহস্পতিবারে, সম্রাট জাহাঙ্গীর মঙ্গলবার, সম্রাট শাহজাহান বুধবারে, কিন্তু সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব কিন্তু বুধবারে এই বিচার পরিচালনা করতেন। মুঘল আমলের যে বিচার ব্যবস্থার স্তর বিন্যাস ছিল, এই স্তর বিন্যাসের মধ্যে আমরা বেশ অনেকগুলো ভাগ সাধারণত পেয়ে থাকি। এই ভাগগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাগগুলো ছিল, যারা ছিলেন, আমরা এখানে স্তর ভিত্তিক আলোচনা করব। আমরা প্রথমেই দেখব যে মুঘল সম্রাট যিনি ছিলেন, মুঘল সম্রাট ছিলেন মুঘল যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতায় এবং তার আইনের উৎস ছিলেন সম্রাট নিজেই। তিনি ন্যায়পরায়ণ, সৎ এবং নিরপেক্ষ বিচারক ছিলেন। তিনি দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিচারই করতেন। কাজীর সহায়তা ছাড়াই সম্রাটরা কিন্তু কেন্দ্রে রাজ্য আদালত পরিচালনা করতেন। তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার বিচার করতেন। তবে তার সাধারণত দেওয়ানি অপেক্ষা ফৌজদারি বিচারই তিনি বেশি করতেন। অতি জটিল কোনো দেওয়ানি মামলা আসলে তখন তিনি সেটিকে সমাধান করার চেষ্টা করতেন। একমাত্র সম্রাটেরই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার এখতিয়ার ছিল, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার তিনি কিন্তু মৃত্যুদণ্ড মওকুফও করতে পারতেন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্রাটের পরে আমরা যাকে পাবো, তিনি ছিলেন কাজী-উল কুজ্জাত, এবং কাজী-উল কুজ্জাত ছিলেন সাম্রাজ্যের যে বিচার বিভাগ, এই বিচার বিভাগের প্রধান ব্যক্তি। তার আদালত রাজধানীতে অবস্থিত ছিল এবং সাধারণত আমরা দেখি যে সম্রাট কর্তৃকই তিনি নিয়োগপ্রাপ্ত হতেন এবং সম্রাট ব্যক্তিগতভাবে যাদেরকে চিনতেন, তারা জ্ঞানী, যারা ছিলেন জ্ঞানী, গুণী, চরিত্রবান এবং আইনের ব্যুৎপত্তি সম্পন্ন ব্যক্তি, তাদেরকেই সম্রাট প্রধান কাজী হিসেবে নিয়োগ দিতেন। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের দেওয়ানি এবং ফৌজদারি যে বিচার করতেন, এবং বিচার কার্যে মুফতি এবং মীর আদল নামক দুইজন ব্যক্তি, আমরা পরবর্তীতে আসবো, তারা কিন্তু কাজীকে সহযোগিতা করতেন। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত করতেন। সম্রাট প্রধান কাজীর কাজে হস্তক্ষেপ করতে পারতেন না। তিনি ধর্মীয় বিষয়াদি সংক্রান্ত মামলাও নিষ্পত্তি করতেন। তিনি নিম্ন আদালতের কাজীদেরকেও নিয়োগ করতেন। কোনো কোনো সময় তিনি সদর আর সুদূর নামেও পরিচিত ছিলেন। কাজী-উল কুজ্জাতের পরে আমরা যার কথা পাবো, তিনি হচ্ছেন সুবা বা প্রাদেশিক কাজী। তিনি ছিলেন প্রধান কাজী কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এবং প্রত্যেকটি প্রদেশেই দেওয়ানি এবং ফৌজদারির আদালত ছিল। তিনি প্রদেশের সদর হিসেবে সেখানকার ধর্ম সংক্রান্ত বিষয়গুলো তদারক করতেন এবং প্রাথমিক আপিল ও দেওয়ানি ফৌজদারি আদালতগুলোতেও তার বিচার বিবেচনা করতেন তিনি, এবং বিচার করতেন, এবং ওয়াকফ সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করা এবং এই সংক্রান্ত মামলাও তিনি পরিচালনা করতেন। তার অধীনস্থ কাজীদের নিয়োগ করা এবং তাদের কাজ তত্ত্বাবধান করাও ছিল তার অন্যতম প্রধান দায়িত্ব। আমরা দেখব যে এর পরে প্রাদেশিক কাজীর পরে সরকার কাজী বা জেলা কাজী। মুঘল আমলের তিনি জেলা কাজী, যিনি প্রতিটি জেলাতেই কাজীর এখানে আদালত ছিল, জেলা আদালতে বিচার পরিচালনা করতেন এবং কতগুলো এই জেলাগুলোতে কাজীরা যখন বিচার পরিচালনা করতেন, তার অধীনস্থ কাজীদেরকেও তিনি নিয়োগ দিতেন এবং মুঘল বিচার ব্যবস্থার ইতিহাসে শিকদার, কোতোয়াল এবং ফৌজদারদেরকেও কোনো কোনো সময় বিচার কার্য পরিচালনা করতে আমরা দেখে থাকি। এরপরে আমরা যাকে পাবো, তিনি হচ্ছেন পরগনা কাজী। পরগনা ভিত্তিক মামলা তিনি পরিচালনা করতেন এবং ধর্ম বিষয়ক ঘটনা ও ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধান করা ছিল
তার প্রধান কাজ। পরগনা কাজীর পরে আমরা যাকে পাবো গুরুত্বপূর্ণ ব্যক্তি মুফতি। আমরা ইতিপূর্বে মুফতির কথা বলেছি কাজী উল কুজ্জাতে। মুফতি নামে একজন কর্মচারী ছিলেন, তিনি মুঘল বিচার ব্যবস্থার সাথেই সংশ্লিষ্ট ছিলেন, তবে তিনি বিচার ব্যবস্থায় কিন্তু নিয়মিত কর্মকর্তা ছিলেন না। ইসলামী আইনের বিষয়ে যখন কাজী দ্বিধাগ্রস্ত হতেন তখনই তিনি মুফতির কাছে সহযোগিতার জন্য যেতেন এবং সেখানে মুফতি তার ফতোয়া প্রদান করতেন এবং তিনি ইসলামী আইনে একজন বিশেষজ্ঞ ব্যক্তি ছিলেন বলেই কাজীকে তিনি সহযোগিতা করতে পারতেন। এরপর আমরা যাকে পাবো কাজী ই আসকর। তিনি ছিলেন সামরিক বাহিনীর জন্য পৃথক কাজী, তবে তার ক্ষমতা কিন্তু সামরিক শিবিরেই সীমাবদ্ধ ছিল। সম্রাট আকবরের আমলে আমরা মোট ৩ জন কাজী আসকরের নাম পাই। একজন হচ্ছেন কাজী তাওয়াইস, কাজী ইয়াকুব, কাজী জালাল। এরপর আমরা পাবো মিরি আদল। একটু আগেই আমরা মিরি আদল সম্পর্কেও বলেছিলাম যে কাজী উল কুজ্জাতকে সহযোগিতা করেন। এটি মুসলিম বিচার ব্যবস্থায় একটি নতুন পদ। সাধারণত কাজী যখন তার কাজ সম্পাদনে ব্যর্থ হতো তখন তিনি সহযোগিতা করতেন। আমরা দেখি যে তারিখি দাউদি যে গ্রন্থ, আমরা এই গ্রন্থের বর্ণনায় জানতে পারি যে কাজী বা মীর আদলের সভাপতিত্বে শেরশাহর আমলে এ ধরনের একটি আদালত ছিল। অর্থাৎ এখানেও আমরা আবারও শেরশাহকে পাচ্ছি, যে পরবর্তী সময়ে মুঘল আমলেও এই মিরে আদলের ব্যবস্থাটি প্রচলিত হয়। এরপর আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকজন ব্যক্তি যিনি হচ্ছেন মুহতাসিব, এবং এই মুহতাসিব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা তোমাদের যদি মনে থেকে থাকে যে সুলতানি আমলের আলোচনায় কিন্তু আমরা মুহতাসিবের আলোচনা করেছি, যে মুহতাসিব কিন্তু একজন মুসলিম আইন অনুসারে যে নৈতিক উপদেশ দানকারী, সামাজিক ও নৈতিক আচার পদ্ধতির সমালোচক এবং পরিদর্শক নিযুক্ত করা, পদ্ধতি সমালোচক পরিদর্শক নিযুক্ত করা শাসকের অন্যতম প্রধান দায়িত্ব। মুহতাসিবের প্রধান দায়িত্ব হচ্ছে নবীর আদেশ নির্দেশকে বলবৎ করা এবং মুহতাসিব সাধারণত জনগণের জীবনযাত্রা এবং ধর্মশাস্ত্র সম্বন্ধীয় আইনগুলোকেই নিয়ন্ত্রণ করতেন। এবং আল মাওয়ার্দি একজন বিখ্যাত লেখক এবং গবেষক, তিনি তার গ্রন্থে মুহতাসিবের বিবিধ কর্তব্য এবং দায়িত্বের কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে সুরা পান করা, মদ্যপান করা, ভাং বা গাঁজা খাওয়া এবং অন্যান্য মাদকদ্রব্য গ্রহণ করা, জুয়া খেলা, নানাবিধ ব্যভিচার এবং নবী কর্তৃক যে ঘোষণা করা হয়েছে এরকম নিষিদ্ধ যে কাজগুলো, সেগুলোকে আসলে যাতে সাধারণ জনগণ না করতে পারে সেই বিষয়গুলোকেই নিশ্চিত করা ছিল মুহতাসিবের প্রধান কর্তব্য। আমরা দেখি যে মুঘল আমলের কেন্দ্রীয় রাজধানী এবং তাদের প্রত্যেকটি প্রদেশের রাজধানীতেই কিন্তু মুহতাসিবকে নিয়োগ করা হতো এবং সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে মুহতাসিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা ছিলেন এবং এই তার নিয়মিত স্বাভাবিক কর্তব্য পালনের অতিরিক্ত তাকে হিন্দুদের আচার আচরণের বিরুদ্ধে সম্রাট কর্তৃক ঘোষিত যে নতুন রাজ্য আজ্ঞা এবং নির্দেশ এগুলো পালিত হচ্ছে কিনা এসবও তাকে নজরে রাখতে হতো। এছাড়াও স্বধর্ম ত্যাগ, নবীর বিরুদ্ধে নিন্দা করা, প্রচলিত ধর্মমতের বিরুদ্ধ করা ইত্যাদি ঘটনা সম্পর্কে তার বিবরণী পেশ করতে হতো এবং সরজমিনে তা তদন্তের পর দোষীকে উপযুক্ত শাস্তি প্রদানের প্রতিও কিন্তু তার এক ধরনের এখতিয়ার আমরা দেখি। গান বাদ্য নিষিদ্ধ করা, মুসলমানদেরকে কবরস্থানে বাতি জ্বালানো থেকে বিরত রাখা, মুসলমানরা যাতে শরীয়ত অনুযায়ী যথাযথভাবে দাড়ি রাখে এবং পোশাক পরিচ্ছদ পরিধান করে এবং উহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখাও ছিল মুহতাসিবের অন্যতম কার্যাবলী। আমরা দেখি যে সম্রাট আওরঙ্গজেবের সময় সমাধিসৌধ নির্মাণ করা নিষিদ্ধ করা হয়েছিল, যদিও তার পিতা সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন, যেটিও একটি সমাধিসৌধই ছিল এবং সম্রাট আওরঙ্গজেবের সময় থেকেই কিন্তু সম্পূর্ণভাবে সমাধিসৌধকে নির্মাণ করা নিষিদ্ধ করা হয় এবং মুহতাসিবের অন্যতম একটি দায়িত্ব ছিল এই সমাধিসৌধ যাতে কেউ নির্মাণ না করতে পারে সেটিও নিশ্চিত করা। তো আমরা মুহতাসিবের যে আলোচনা, এই মুহতাসিবের আলোচনার পর যেটি পাবো সেটি হচ্ছে পুলিশ বিভাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন সুলতানি আমলের আলোচনা করেছি সেই সুলতানি আমলের আলোচনায় আমরা দেখেছি যে পুলিশ বিভাগের আলোচনা আমাদের বারবার এসেছে, যে শেরশাহের অনুসরণে মুঘলরাও কিন্তু পুলিশ বিভাগকে প্রবর্তন করেন। শেরশাহ বারবার আমাদের আলোচনায় চলে আসছে। তোমরা অবশ্যই শেরশাহর যে কেন্দ্রীয় এবং প্রশাসন, যেটি আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি একটি ক্লাসে, অবশ্যই একটু গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করবে। মুঘল আমলে কোতোয়াল এবং ফৌজদার, তারা দুইটি নামের তারা পুলিশ কর্মকর্তা ছিলেন এবং কোতোয়াল ছিলেন নগরে এবং ফৌজদার ছিলেন গ্রামে। রাজ্যের বিভিন্ন কিছু ভয়ঙ্কর স্থান ছিল যেগুলোতে মানে চোর ডাকাতের উদ্ভব ছিল বা ডাকাতির সম্ভাবনা ছিল, সেই সকল অঞ্চলগুলোতে আমরা দেখি যে বিশেষ ফৌজদার নিয়োগ করা হতো এবং সেই সকল ভয়ঙ্কর অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেই বিশেষ ফৌজদারের অধীনে কিন্তু সৈন্য মোতায়েন করা হতো। এরপর আমরা দেখি যে মুঘল আমলে কি কি ধরনের অপরাধ হতো।
মুঘল আমলের অপরাধের মধ্যে আমরা দেখি যে বেশ কয়েক ধরনের অপরাধ রয়েছে। একটি তোমরা দেখতে পাচ্ছ যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে অপরাধ, একটি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, একটি হচ্ছে মানুষের বিরুদ্ধে অপরাধ। ৩টি অপরাধ রয়েছে এবং এই ৩টি অপরাধ হচ্ছে দেখি যে আমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে অপরাধ, যেটিকে বলা হয় আলহাদ, এবং সম্রাট কিংবা কাজী কোনো মানব শক্তি আলহাদের আওতাধীনের অপরাধের ক্ষমা করতে পারতেন না, কারণ এটা স্রষ্টার বিরুদ্ধে অপরাধ এবং শুধুমাত্র সৃষ্টিকর্তাই সেই অপরাধের ক্ষমা করার এখতিয়ার রাখেন। এবং বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছিল, যেমন যারা জিনা করত অর্থাৎ বিবাহিত ব্যক্তির ব্যভিচার এবং তাদেরকে প্রস্ত নিক্ষেপ করে হত্যা করা, অবিবাহিত স্ত্রী পুরুষের ব্যভিচারের জন্য ১০০টি বেত এবং বিবাহিত স্ত্রী পুরুষের ব্যভিচারের জন্য ৮০টি বেত্রাঘাত এবং স্বধর্ম ত্যাগের অপরাধে মৃত্যুদণ্ড। এই ধরনের অপরাধের শাস্তি ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ যেটা, যেখানে জনগণের সম্পদের তহবিল তসরুপ, গচ্ছিত ধন অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং বিভিন্ন ধরনের দস্যুবৃত্তি এগুলোর অন্তর্ভুক্ত ছিল। এগুলো সম্রাট চাইলে ক্ষমা করতে পারতেন। মানুষের বিরুদ্ধে অপরাধ যেটি, সেটির মধ্যে রয়েছে হত্যা করা, বিশেষ করে এটাকে বলা হয় আল কিসাস, এবং হত্যা, আঘাত, ক্ষতি, অপমান ইত্যাদি। এইটি কিন্তু সম্রাট ক্ষমা করতে পারতেন না। সাধারণত এটি যার বিরুদ্ধে হতো তিনি যদি ক্ষমা করতেন তাহলে সেটি হতো। মুঘল আমলে আমরা দেখি যে সামাজিক মর্যাদা অনুযায়ী অপরাধীদেরকে আবার শ্রেণীবিভাগ করা হতো। সামাজিক মর্যাদা অনুযায়ী যে ক বিভাগ এবং খ বিভাগ ছিল, ক বিভাগে উচ্চ শ্রেণীর অপরাধীরা এবং খ বিভাগে নিম্ন শ্রেণীর অপরাধীদেরকে রাখা হতো। এরপর আমরা দেখি যে মুঘল আমলে কি কি ধরনের শাস্তি ছিল, এটিও খুব গুরুত্বপূর্ণ। একটি ছিল কিসাস বা প্রতিশোধ গ্রহণ, একটি ছিল দিয়াত বা হত্যাপণ, একটি হচ্ছে আলহাদ বা সৃষ্টিকর্তা বিরুদ্ধে অপরাধ, এবং তাজির বা বিবেচনামূলক শাস্তি প্রদান। আমরা দেখি যে কিসাস যেটি ছিল এটি প্রতিশোধ গ্রহণ মারাত্মক না, এই ধরনের আহত, জখম ইত্যাদি ঘটনায় প্রযোজ্য হতো। দিয়াত বা হত্যাপণ যেটি, এটি হচ্ছে ইসলামী আইন কানুন অনুযায়ী যে ক্ষতিপূরণ দিতে হতো। আলহাদ যেটি সৃষ্টিকর্তার বিরুদ্ধে অপরাধ, একমাত্র সৃষ্টিকর্তাই এটির ক্ষমা করার এখতিয়ার রাখতেন, অথবা ইসলামী শরীয়তে যে অনুপাতে শাস্তি বিধান রয়েছে সেভাবেই দিতে হতো। এবং তাজির যেটি সর্বশেষ, এটি হচ্ছে বিবেচনামূলক শাস্তি প্রদান, সম্পূর্ণরূপে কাজীর বিবেচনাধীন ছিল এবং শাস্তির মাত্রার তারতম্য এখানে হতে পারত। মুঘল আমলের যে মৃত্যুদণ্ড, এই সময় আমরা দেখি যে মুঘল আমলের ৩টি অপরাধে মৃত্যুদণ্ড ছিল। একটি হচ্ছে স্বধর্ম ত্যাগ, একটি হচ্ছে ব্যভিচার, একটি হলো হত্যা। তবে এখানে আমরা দেখি যে সমগ্র মুঘল আমলের যে ইতিহাস, ৩০০ বছরের সময়কার ইতিহাস, এই ইতিহাসে আমরা মাত্র 25টি মৃত্যুদণ্ডের কথা জানতে পারি। সম্রাট আকবরের সময় 13টি, সম্রাট জাহাঙ্গীরের সময় 11টি এবং সম্রাট শাহজাহানের সময় একটি মৃত্যুদণ্ডের ঘটনা আমরা পাই। আর এগুলোর বিস্তারিত বর্ণনা আমাদের বইগুলোতে রয়েছে, তোমরা একটু পড়ে নিতে পারো, কারণ আমাদের এগুলো জানার অবশ্যই প্রয়োজন রয়েছে। মুঘল আমলের বিচার ব্যবস্থার যে বৈশিষ্ট্য, এখানে আইনের সমতা ছিল। মুঘল আমলের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রশংসা কিন্তু সকলেই করেছেন। দেশি বিদেশি যারা পর্যটক ছিলেন সেই সময়কার, যারা পর্যবেক্ষক ছিলেন, অনেকেই ন্যায় এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রবর্তন করা সম্রাটদের অন্যতম একটি গুরু কর্তব্যের মধ্যে ছিল। তারা মনে করতেন, তাদেরকে নিজের দায়িত্ব বলে মনে করতেন, এবং বিচার কার্যে যে কোনো রকম কোনো দেরি না করা অর্থাৎ দ্রুত বিচার সম্পাদন করাও ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে কোনো আপিলের ব্যবস্থা ছিল না এ সময়। যে অপরাধ হলে সেটির যে রায় হয়ে যেত, এটির বিরুদ্ধে আর কোনো আপিলের ব্যবস্থা ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে আদালতের ফি কিন্তু উচ্চ হারের ছিল না, অর্থাৎ সকলেই বিচার প্রত্যাশী যারা ছিলেন সকলের জন্য এটি সহজলভ্য ছিল। এবং ষোড়শ ও সপ্তদশ শতকের সর্বোত্তম বিচার ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী, এটা অনেক ঐতিহাসিকই বলেছেন যে সারা পৃথিবীব্যাপী যে বিচার ব্যবস্থা সেই সময় ছিল, সেই বিচার ব্যবস্থাগুলোর মধ্যে এই মুঘল আমলের যে বিচার ব্যবস্থা, এটি ছিল সর্বোত্তম বিচার ব্যবস্থা। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা 3টি বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। একটি হলো মুঘল আমলের অর্থনীতি, একটি হলো মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা, এবং একটি হলো মুঘল আমলের বিচার ব্যবস্থা। তোমাদেরকে দুটো বিষয় এখানে আমরা একটু আলোচনা করছি, যে আমরা অর্থ এবং রাজস্ব ব্যবস্থার আলোচনায় মুঘলদের যে রাষ্ট্রের আয়ের উৎসগুলো আলোচনা করেছি, অনেকগুলো বৈধ আয়ের উৎস ছিল। এই আয়ের উৎসগুলো 2019 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা চলে এসেছে। তবে অবশ্যই রিপিট প্রশ্ন আসতে পারে, এই কারণে তোমরা কোনো প্রশ্নই ছাড়বে না, সকল প্রশ্নই গুরুত্বের সাথে অনুশীলন করবে। এবং সম্রাট আকবরের যে ভূমি রাজস্ব সংস্কারটা আমি আজকে ক্লাসে তোমাদেরকে পড়ালাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থাটি 2020 সালে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। কাজেই এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ার জন্য আমি আশা করব তোমরা পড়বে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মুহতাসিব, যেটি আমি তোমাদেরকে সুলতানি আমলের ইতিহাসও পড়িয়েছি এবং মুঘল আমলের ইতিহাসও আজকে আমি পড়ালাম। দুটোকে জোড়া দিয়ে তোমরা হয়তো
মুহতাসিবের ভূমিকা বা মুহতাসিবের ক্ষমতা এবং কার্যাবলীর উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে। ভেরি 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 ইম্পর্টেন্ট। 2020 সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো এই প্রশ্নগুলো গুরুত্বের সাথে একটু পড়বে। আর সবসময় আমি তোমাদেরকে যে ক্লাসগুলোতে প্রয়োজনীয় কিছু গ্রন্থের তালিকা দিয়ে দেই, আজকেও তোমাদেরকে আমি গ্রন্থের তালিকাগুলো দিচ্ছি। তোমরা এই গ্রন্থগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে, কারণ এই গ্রন্থগুলো বিশেষ করে বাংলা এবং ইংরেজি গ্রন্থ যতগুলো রয়েছে এখানে অসংখ্য বইয়ের নাম আমি দিয়েছি, এরপরেও এটি পর্যাপ্ত নয়। এই গ্রন্থগুলো বাইরেও অনেক গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিতে পারি, কিন্তু এই গ্রন্থগুলোর তোমাদের জন্য মিনিমাম ইম্পর্টেন্ট। তবে তালিকার প্রথম যে বইটি রয়েছে এ কে এম আব্দুল আলিমের যে গ্রন্থটি, সেটি যে মুঘল ভারতের যে প্রশাসন ব্যবস্থার ইতিহাস বা ভারতের সুলতানি এবং মুঘল আমল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বই হিসেবে এই কোর্সের জন্য একদম যথাযথ। এই বইটি তোমাদের অবশ্যই পড়া উচিত। আর প্রয়োজনে তোমরা যে ইংরেজি বইগুলোর সহযোগিতা নিতে পারো। তো আজকের লেকচারটি তোমরা একটু ভালোভাবে ফলো করবে। আমার ক্লাস আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালীন যে পরিস্থিতি, এই করোনাকালীন পরিস্থিতিতে অবশ্যই তোমরা ঘরে থাকার চেষ্টা করবে এবং অবশ্যই যদি বাইরে যাও তাহলে মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। মনে মনে রাখবে বাসায় বসে থাকলেই তোমরা কিন্তু এখন ভালো থাকবে। সেখানে বসে পড়ালেখা করো এবং সেই অনুপাতে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবে সবাই।